হ্যালো কাঞ্চন, কথা শোনা যাচ্ছে ঠিক মতো? নমস্কার সুহেনবাবু। ওকে, থ্যাংক ইউ কাঞ্চন।
আচ্ছা, আমি শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আমার প্রথম গল্প শুরু করছি। গল্পটা গল্প বলার থেকে ঘটনা বলাই ভালো। ঘটনাটা আমি আমার এক স্টুডেন্টের বাবার কাছ থেকে শুনেছি। উনি একজন রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী, অফিসার। উনি এই মুহূর্তে ঝাড়গ্রামে পোস্টিং আছেন। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের একেবারে প্রান্তিক বন হচ্ছে বাঁশবেড়িয়া। তো এই বাঁশবেড়িয়ার ঘটনা, বাঁশবেড়িয়া বন বাংলো, সেখানকার ঘটনা অনেকটা এই রকম। ঘটনাটা উনি আমাকে যেটা বলেছিলেন সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। তো এই বাঁশবেড়িয়া বন বাংলোতে উনি প্রায়শই যেতেন। উইকেন্ডে প্রায়শই উনি চলে যেতেন, গিয়ে ওখানে রেস্ট নিতেন। তো এই বনবাংলোয়, এই বাঁশবেড়িয়া বনবাংলোতে যাতায়াতের সুবাদে ওখানকার লোকজনের সঙ্গে আত্মীয়তার মতন ওনার সম্পর্ক তৈরি হয়েছিল। তা ওই যেই বনবাংলোতে উনি যেতেন, সেই বনবাংলোর প্রফুল্ল বাবু নামে একজন কেয়ারটেকার ছিলেন। তো প্রফুল্ল বাবু ওনার পুরো নাম ছিল প্রফুল্ল পিরি। তো ভীষণ ভালো ভদ্রলোক ছিলেন। যখনই এই ভদ্রলোক আমার পরিচিত যিনি, উনি যখনই ওখানে যেতেন, গিয়ে আবদার করতেন চা খাওয়ার, যতবার চা চাইতেন ততবার দিতেন। প্রফুল্লবাবুর মুখে কোনো বিরক্তি ছিল না। এরপর চায়ের সঙ্গে তো পাকোড়া কিংবা রাত্রিবেলা মুরগির ঝোল আর ভাত, এগুলো তো লেগেই রয়েছে। তো এরকমই বর্ষাকাল, সেই সময় এরকমই বর্ষাকাল। তো একবার উনি উইকেন্ডে ওরকম বাঁশবেড়িয়া গ্রামের ওই বাঁশবেড়িয়া বন বাংলোতে উনি গেছেন। যাওয়ার পর ওনার সঙ্গে, আচ্ছা মাঝখানে আমি একটুখানি প্রফুল্লবাবুর একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই। প্রফুল্লবাবু ধুতিটাকে এমনভাবে পরতেন, ওনার পরার কায়দাটা এমন ছিল যে ধুতির আরেকটা সাইড, অন্য একটা দিক শরীরের মধ্যে পেঁচিয়ে নিতেন। এমনি ধুতি যেমনভাবে পরতেন, কিন্তু ধুতির অন্য একটা দিক তিনি ওনার গায়ের মধ্যে পেঁচিয়ে নিতেন। আর রোগা টিংটিঙে, দাঁতগুলো ছোপ ধরা, খয়েরি ছোপ ধরা, ভাঙা ভাঙা দাঁত, যার ফলে গালটা তুবড়ে গেছে, কটা গায়ের রং, আর গালের মধ্যে, মুখে সবসময় হাসি লেগেই রয়েছে। ওই 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 ছোপ ধরা মুখ, ওই ছোপ ধরা দাঁতে মুখে সবসময় হাসি লেগেই রয়েছে। এবার আসি কথায়। তো উনি গেছেন, যেইবার কথা বলা হচ্ছে, এই ভদ্রলোক গেছেন, গিয়ে ওই বনবাংলোতে উঠেছেন। তা বংশীর সঙ্গে ওনার দেখা। বংশী হচ্ছে প্রফুল্লবাবুর ছেলে। তা বংশীকে দেখা মাত্র বংশীকে জিজ্ঞাসা করছে যে, কিরে তুই এখানে, বাবা কোথায়? তো বংশী বলছে যে, দাদাবাবু বাবা নেই গো। সে কি, কবে, কোথায়, কখন, কিভাবে? বলছে বাবা স্বর্গে চলে গেছে গত মাসে। কিভাবে হলো এই ঘটনা? তো বংশী ওপর দিকে তাকিয়ে বলছে, মনের অসুখ করেছিল গো দাদাবাবু, কি আর বলবো। একদিন হঠাৎ করে ওই কড়ি কাঠে, বলে বংশী চুপ করে গেল। বংশীর চোখগুলো কড়ি কাঠের দিকেই রয়েছে, মুখ থেকে আর কথা সরছে না। তো এমতো অবস্থায় প্রফুল্ল, ওই ভদ্রলোক আর কিছু জিজ্ঞাসা করেননি। তখন বংশীও চলে গেল নিজের মতো। উনি মনে মনে ভাবছিলেন
যে কিভাবে যে কি হয়েছে কে জানে। হয়তো প্রফুল্লবাবুর মনের মধ্যে খুব আলোড়ন চলছিল কোনো একটা ব্যাপার নিয়ে, হয়তো ওনাকে কেউ অপমান করেছেন, এরকমও হতে পারে যে বারবার অপমানের আঘাত সহ্য করতে না পেরে হয়তো যখন সেই আঘাত মনের মধ্যে থেকে এমনভাবে প্রকট হয়েছিল, তখন উনি এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। তো এইরকমই ভাবছিলেন, ভাবতে ভাবতে উনি নিজের ঘরের মধ্যে বসেছিলেন চুপচাপ। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, কখনো সেটা থেমে যাচ্ছে, আবার কখনো বেশ জোরে আসছে, আর হাওয়া দিচ্ছে, শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। তা দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে। কে যেন বৃষ্টির ধারাকে একদম সেতারের তালে, সেতারের যে তান, সেই তালে যেন বৃষ্টির ধারাকে বইয়ে নিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, আর মাঝে মাঝে বিদ্যুতের আঁকাবাঁকা ঝলক। সেই ঝলকে জঙ্গলটা যেন আলোকিত হয়ে আসছে। আচ্ছা, বাঁশবেড়িয়া জঙ্গলটা, বাঁশবেড়িয়া যে বনটা, তার ডেসক্রিপশনটা একটু দিই। ঘন জঙ্গল, লতা পাতা গাছগাছালিতে একদম যেন মাটিতে নুয়ে পড়েছে, লাল কাঁকড়। বনবাংলোটা জাতীয় সড়কের কাছে, প্রধান সড়কের কাছে হলেও খুব শান্ত, চুপচাপ কিন্তু অঞ্চলটা। আর এই অঞ্চলে প্রায়শই বন্য শুয়োর, হাতি, শিয়াল এদের ডাক শোনা যায়। তো এই অবস্থায় বনবাংলোটি রয়েছে, চারিদিকে প্রচুর গাছগাছালি, ঘন জঙ্গল। তো ভদ্রলোক বসে রয়েছে বারান্দায়, কেদারায় নিয়ে বসে রয়েছে। বংশী কখন যে চা দিয়ে গেছে, চা রেখে গেছে ওখানে, ওনার খেয়াল নেই। দেখলেন যে টিম টিম করে লণ্ঠনের আলো জ্বলছে, আর বংশী চায়ের পটটা ওখানে টেবিলের ওপর রেখে দিয়ে চলে গেছে। বংশীর আর কোনো পাত্তা নেই। তিনি বসে আছেন, প্রকৃতিকে উপভোগ করছেন। চায়ের কাপটা হাতে তুলেছেন, তুলে নিয়ে চুপচাপ বসে রয়েছেন। মাঝে মাঝে প্রফুল্লবাবুর কথা মনে পড়ছে। হঠাৎ হঠাৎ করে বিদ্যুতের ঝলকানি, চারিদিকটা আলো হয়ে উঠছে। তা এইরকমই এক ঝলকানিতে উনি দেখলেন যে বেশ খানিকটা দূরে, পরনে একটা ধুতি, গায়ে কাপড় জড়ানো, সাদা কাপড় জড়ানো কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, হাতের মধ্যে চায়ের কাপ, শরীরটা শীর্ণ, কেমন যেন মুখটা ফ্যাকাশে মতন, গালটা তোবড়ানো। কে একজন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ উনি দেখলেন যে ওই যে ভদ্রলোক, মানে যিনি দাঁড়িয়েছিলেন দূরে, তিনি ওই বনবাংলোর দিকে এগিয়ে আসছেন। এবং এগিয়ে আসতে আসতে এই ভদ্রলোক, মানে যিনি আমাকে গল্পটি বলেছেন, যে ঘটনাটি বলেছেন, ইনি হঠাৎ করে দেখলেন যে একটা ঘুংরানো কাশির শব্দ। এই শব্দ যেন ওনার অনেক দিনের পরিচিত, অনেক দিনের চেনা এই শব্দটা। তো যিনি আসছেন, তিনি তার শরীরটাকে যেন টানতে টানতে নিয়ে আসছেন। শরীর যেন ছায় দিচ্ছে না, সেই শরীরটাকে টানতে টানতে, পা ঘষটাতে ঘষটাতে উনি নিয়ে আসছেন ওখানে। এইবার খানিকক্ষণ বাদে বারান্দার মধ্যে ওই লোকটি প্রবেশ করল। লণ্ঠনের টিমটিমে আলোতে মাঝে মাঝে মুখটা দেখা যাচ্ছে।
কিন্তু মুখের দিকে তাকিয়ে এই ভদ্রলোকের বুকের মধ্যে দিয়ে যেন ঠান্ডা সরীসৃপ নেমে গেল। এ তো তার খুব পরিচিত, ভীষণ পরিচিত। হঠাৎ করেই উনি যে কেদারাটায় বসেছিলেন তার পাশের একটা চেয়ার টানার শব্দ, এবং সেই চেয়ারটা যেন ওনার কেদারার পাশেই এনে কেউ রাখল। একটা উপস্থিতি উনি টের পাচ্ছেন, ওনার শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে উঠছে। ছিটকে উঠলেন উনি। খুব চেনা চেনা লাগছে পাশে যিনি রয়েছেন। ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা উপস্থিতি যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। চায়ের কাপটা ওনার দিকে এগিয়ে দিলেন। এই অবস্থায় চায়ের কাপটা সামনে আসতে দেখে উনি ভয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে একটা বন বাংলো, একটা ঘন জঙ্গলের মধ্যে একটা বাংলো, সেখানে আশেপাশে কোনো জনপ্রাণী নেই। লণ্ঠনের একটা টিমটিমে আলো জ্বলছে, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। একবার নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখুন কেমন লাগছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই সময় আপনার খুব পরিচিত কেউ, যে নাকি আর আপনাদের সঙ্গে এই সংসারে নেই, সেই রকমই কোনো পরিচিত কেউ যদি আপনার সামনে আসে, তার উপস্থিতি জানান দেয়, এবং তার হাত যেন যদি চায়ের কাপ আপনার দিকে বাড়িয়ে দেয়, কি অবস্থায় আপনি যাবেন একটু ভেবে দেখুন। এই ভদ্রলোকেরও সেই অবস্থা হয়েছিল, উনি অজ্ঞান হয়ে গেছিলেন। ঘুম ভেঙেছিল মাঝরাতে, খাওয়া দাওয়া কিছুই হয়নি, মাঝরাতে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর শরীরের সমস্ত শক্তিটাকে উনি এক জায়গায় করলেন। দেখলেন যে উনি ঘরের মধ্যে রয়েছেন, উনি ঘরের মধ্যে শুয়ে আছেন। আস্তে আস্তে কোনো ক্রমে উঠে বসলেন। উঠে বসে বাইরের দরজাটা, ঘরের যে দরজাটা, সেই দরজাটা খুললেন। বেশ অন্ধকার। এই বারান্দা পেরিয়ে পাশে চবুতরা রয়েছে, সেই চবুতরায় শাল সেগুন গাছের ঘনঘটা, এবং সেই শাল সেগুন গাছগুলো যেন ওই অত ভারী ভারী গাছগুলো হাওয়াতে দুলছে, মানে বেশ শো শো করে শব্দ হচ্ছে হাওয়ার। ভালোই ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এইরকম একটা পরিবেশ, হঠাৎ করে সামনের অর্জুন গাছটার দিকে ওনার চোখটা গেল। আমাদের যেরকম হয়, দরজা খুলে এদিক ওদিক যখন দেখি, সেই রকম যেরকম আমাদের হয় সেরকম ওনারও অর্জুন গাছটা, সামনের যে অর্জুন গাছটা, বারান্দা পেরিয়ে যে অর্জুন গাছটা ছিল উল্টো দিকে, সেখানে ওনার চোখটা গেল। ইতিমধ্যে বিদ্যুতের একটা ঝলকানিতে উনি দেখলেন যে দুটো পা দুলছে গাছের মধ্যে। ভাবুন, আপনার সামনে একটা অর্জুন গাছ রয়েছে, সেই অর্জুন গাছের মধ্যে আপনি দেখছেন যে দুখানা পা দুলছে। একবার আগে ঝটকা খেয়েছেন, তবু কোনো রকমে সাহস সঞ্চয় করে ভালো করে দেখতে লাগলেন যে ব্যাপারটা কি। দেখছেন যে হাওয়াতে পাটা দুলছে,
আস্তে আস্তে পায়ের দিক থেকে ওপরের দিকে উনি তাকাচ্ছেন। শরীরের মধ্যে গোটা শরীরটা একটা থান কাপড় দিয়ে ঢাকা। যার পা দুলছে তার ঘাড়টা একদিকে কাত করা। যার পা দুলছে তার ঘাড়টা একদিকে কাত করা। মুখ থেকে সাদা ফেনার মতন বেরিয়ে আসছে। এইবার ঠিক সেই সময় একটা বিদ্যুতের আলোয় ভালো করে উনি যখন মুখটা দেখলেন যে সেই দাঁতগুলো বেরিয়ে আছে, সেই ছোপ ছোপ ধরা খয়েরি রঙের দাঁতগুলো, ভাঙা ভাঙা দাঁতগুলো বেরিয়ে আছে। আর সব থেকে ভয়ঙ্কর যেটা উনি দেখলেন, যে দুটো চোখের যে সাদা অংশটা সেটা ঝুলছে, চোখ থেকে বেরিয়ে সামনের দিকে ঝুলছে। কল্পনা করতে পারছেন অন্ধকারের মধ্যে দেখছেন উনি এই ধরনের একটা দৃশ্য? কি ভয়ঙ্কর পরিস্থিতি! আশেপাশে কেউ নেই, কেউ না। কোনো রকমে উনি ওনার শরীরটাকে নিয়ে ঘরের ভেতর ঢুকলেন। ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। উনি বলছেন তারপরে ওনার আর কিচ্ছু মনে নেই। তারপরে ওনার আর কিচ্ছু মনে নেই। এরপর উনি আর কোনোদিনও কিন্তু ওই বাঁশবেড়িয়া বন বাংলোতে আর যাননি। ওই ঠিকানা উনি ভুলে গেছিলেন। এইটা গেল একটা প্রথম ঘটনা। নমস্কার, আমি ঋত্বিক, রুস্তম ঋত্বিক, লৌকিক অলৌকিক গ্রুপের সন্ধ্যায় আপনাদের কাছে আরও একবার, রবিবার রাত 8টায়। দ্বিতীয় ঘটনাটা বলার আগে আপনাদেরকে একটা ছোট ইনফরমেশন শেয়ার করি। আমরা জানি যে অপঘাতে মৃত্যু কাকে বলে আমাদের অল্প বিস্তর একটা ধারণা আছে। তা শাস্ত্রীয় মতে অপঘাতে মৃত্যু সেটাই যখন নাকি কেউ নিজেকে শেষ করে দেয়, কিংবা কোনো কারণে ইচ্ছা না থাকলেও শেষ হয়ে যায়। শাস্ত্রীয় মতে অপঘাতে মৃত্যুর দুটো ধরন আছে। একটা হচ্ছে আত্মঘাত আর একটা হচ্ছে শস্ত্রাঘাত। আত্মঘাতটা কি? যখন কেউ এই ধরুন গলায় দড়ি দিল, কিংবা নিজে থেকে গায়ে আগুন লাগিয়ে দিল, কিংবা বিষ খেয়ে নিজের আত্মহনন করলো, মানে নিজের আত্মাকে শেষ করে দিল, তখন সেটা হচ্ছে আত্মঘাত। আর শস্ত্রাঘাতটা কেমন? শস্ত্রাঘাত হচ্ছে যখন কেউ কোনো জায়গা থেকে পড়ে তার মৃত্যু হলো, লাফ দিয়ে নয়, মানে নিজের ইচ্ছায় নয়, অকস্মাৎ পড়ে তার মৃত্যু হলো, কিংবা জলে ডুবে হয়তো মারা গেল, কিংবা কোনো কারণে তার গায়ে আগুন লেগে গেল এবং সেই আগুন লেগে সে মারা গেল, নিজে ইচ্ছে করে লাগায়নি কিন্তু, কিংবা কোনো বন্য প্রাণীর, বন্য জীবজন্তুর দ্বারা তার মৃত্যু হলো। তা এই সবই হচ্ছে শস্ত্রাঘাত। তাই আত্মঘাত আর শস্ত্রাঘাত মানে অপঘাত, এই অপঘাতে মৃত্যু হলে তার পর যখন মারা যায় তার পর কিছু কিছু ঘটনার উদ্ভব হয়। সেটা আপনারা শুনেছেন, কেউ কেউ উপলব্ধিও করেছেন। কিন্তু মাঝে মাঝে এমনও হয় যে সাধারণভাবে মৃত্যু হওয়ার পরেও কিন্তু এই রকম
ঘটনার উদ্ভব হয়, মানে হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ঘটনাটা 1352 সালের একটা ঘটনা। বাংলাদেশের বরিশালের রুনসি গ্রাম, এই রুনসি গ্রামে রায়বাবু বলে একজন ভদ্রলোক থাকতেন। তা এই রায়বাবু হঠাৎ করে আত্মহত্যার পথ বেছে নেন। রায়বাবুর বয়স সেই সময় 45 থেকে 50-এর মধ্যে, লম্বা, ছিপছিপে চেহারা, মিশমিশে কালো গায়ের রং। তো এই আত্মহত্যার পথ বেছে নেওয়ার পর 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিন পর ওই গ্রামেরই একজন হোমিওপ্যাথি ডাক্তার, বেশ স্বনামধন্য ডাক্তার উনি ওখানকার, উনি পাশের গ্রামে গেছেন চিকিৎসা করতে। এটাও একটা বর্ষাকালেরই ঘটনা। জানি না বর্ষাকালে এরা জেগে ওঠে কিনা বেশি করে, কিংবা শীতকালে নিশুতি রাতে এরা জেগে ওঠে কিনা বেশি করে, সেটা জানি না। তো এটাও বর্ষাকালেরই একটা ঘটনা। পাশের গ্রামে ওই চক্রবর্তী মশাই ডাক্তারি করতে গেছেন। বেশ জোরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে হাওয়া দিচ্ছে বেশ ভালো রকমের। তো চক্রবর্তী মশাই ওখান থেকে ফিরছেন, সেই গ্রাম থেকে নিজের গ্রামে ফিরছেন। এখন গ্রামের রাস্তা তো কাদা পাঁকে ভর্তি থাকে, খুব সন্তর্পণে হাঁটতে হয়। পা টিপে টিপে উনি হেঁটে হেঁটে আসছেন, মাথায় ছাতা। আস্তে আস্তে ওই গ্রামে, মানে উনি যেই গ্রামে থাকেন সেই গ্রামে ন্যাশনাল স্কুল বলে, ন্যাশনাল নামে একটা স্কুল ছিল। এখন গ্রামের পুকুর খানা খন্দ সব বুঝে গেছে জলের মধ্যে। তো সেই ন্যাশনাল স্কুলের সামনে এসে উনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। যেখানে ন্যাশনাল স্কুলটা, তার সামনে এসে উনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার না, দূরে দেখছেন, দূরে মানে একটু খানিকটা এগিয়ে উনি দেখছেন একটু ঘোলাটে আলোতে কেউ একজন দাঁড়িয়ে আছে। লম্বা চেহারা, লম্বা ছিপছিপে চেহারা, গায়ের রংটা মিশমিশে কালো, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। একটা ধোঁয়াটে চেহারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। তা উনি তাকিয়ে দেখছেন। দেখতে দেখতে হঠাৎ করে ওই যে চেহারাটা, সে হঠাৎ ওই চক্রবর্তী মশাইকে ডাকলো, কি হে চক্রবর্তী, কোথায় গেছিলে? এত রাতে কোথা থেকে ফিরছ? গলাটা খুব চেনা চেনা লাগলো। তারপর যখন গলাটা উনি চিনতে পারলেন চক্রবর্তী বাবু, তখন তো ওনার আত্মারাম খাঁচা, এটা তো সেই রায় মশাই। ইনি বলছেন, এই মানে এই যে অবয়ব, ইনি বলছেন তখন, তোমরা তো রাত ভোর আমাকে পাহারা দিতে, পারলে কই? পারলে? তোমরা আমাকে পাহারা দিতে, আর সেই কারণেই কিন্তু আমি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি।
ছাড়বো না তোমাদের কাউকে, কাউকে ছাড়বো না। তোমাদের জন্যই আমার মৃত্যু হয়েছে। তা চক্রবর্তী, এখন যদি তোমার ঘাটটাকে মোটকে দিই কেমন লাগবে বলো তো? তুমি তো ব্রাহ্মণের ছেলে, গায়ত্রী মন্ত্র জানো। দেখো না চেষ্টা করে গায়ত্রী মন্ত্র জপ করে আমাকে আটকানোর। চক্রবর্তী বাবুর, মানে ওই ডাক্তার বাবুর মারাত্মক অবস্থা। আর তোমার সামনে কেউ তোমাকে চ্যালেঞ্জ করছে যে তোমাকে মেরে ফেলবে, সেই সময় চারিদিকে এরকম বৃষ্টি হচ্ছে, একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, শো শো করে হাওয়া দিচ্ছে, কেউ নেই আশেপাশে, তোমার আশেপাশে কোনো লোকজন নেই, তুমি ওই গোটা রাস্তার মধ্যে একা রয়েছো। দৌড়ে তুমি পালাতে পারবে না, কারণ দৌড়ে পালাতে গেলে তুমি হড়কে পড়ে যাবে। তুমি সম্পূর্ণভাবে তার আয়ত্তের মধ্যে রয়েছো। এখানে যদি আপনি থাকতেন কেমন লাগতো? একটু চিন্তা করে দেখুন না। এই অবস্থায় চক্রবর্তীবাবু দেখছেন যে ওই অবয়বটা 2 পা 1 পা করে ওনার দিকে এগিয়ে আসছে। এই এগিয়ে আসতে আসতে ওনাকে বলছেন, চক্রবর্তী, তোমাকে ছেড়ে দিলাম আজকে, কিন্তু তোমাদের ওই দলপতি বাড়ুজ্জে, ওকে কিন্তু আমি ছাড়বো না। ওর জন্যই আজকে আমার এই দশা হয়েছে, বলে দিলাম। বলে হঠাৎ করে সে অবয়বটা আর সামনে নেই। এবার চক্রবর্তী বাবু ওই দুরু দুরু বক্ষে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামনে যেতে পারছেন না। উনি চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার, সামনে যেতে পারছেন না, কারণ ওনার পা জমে গেছে পুরো। আর মনে হচ্ছে পেছন থেকে ওনার কলারটা কেউ ধরে, মানে আটকে ধরে রেখেছেন, এরমভাবে ধরে রেখেছেন। বলছেন ওনাকে, শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তোমরা সবাই মিলে তো আমার মৃত্যু করেছো, আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। তা তোমাদের ওই দলপতিকে, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি মারব, তারপর একে একে তোমাদের সব কটাকে শেষ করব। তৈরি থাকো। বলে সে গায়েব। কি অদ্ভুত একটা সিচুয়েশন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। চক্রবর্তীবাবু ধীরে ধীরে নিজের বাড়িতে গেলেন। বেশ রাত হয়েছে সেই সময়। গ্রামের রাত তো বোঝেন কেমন হয়, ঘুটঘুটে। তো বাড়িতে যাওয়ার পর ধুম জ্বর, বেশ কদিন সেই জ্বর চলল। আস্তে আস্তে ওষুধ খেয়ে কোনো রকমে উনি সুস্থ হলেন বটে, কিন্তু এই যে একটা ট্রমা, সেই ট্রমাটা কিন্তু ওনাকে আর বাইরে নিয়ে যেতে পারল না। চক্রবর্তীবাবু কিন্তু বাড়িতেই বন্দি হয়ে গেলেন, কারণ ওনার বারবার মনে হতো বাইরে গেলেই হয়তো ওনার মৃত্যু ঘটবে। এরপর বেশ কিছুদিন কাটল। ভাদ্র মাসের অমাবস্যা এলো। এই ভাদ্র মাসের অমাবস্যার দিন সকাল থেকেই মানুষের যখন ঘুম ভাঙল, গ্রামের মধ্যে দেখল সকাল থেকে প্রচণ্ড অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।
উঠোন, পথ, ঘাট সমস্ত জলে ডুবে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে লাগলো, তার সঙ্গে দমকা হাওয়া, বিদ্যুতের ঝলক তো রয়েছেই। মানে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এই অবস্থায় আস্তে আস্তে দুপুর হলো, দুপুর থেকে সন্ধে হলো। এই সন্ধ্যের সময় বাড়ুজ্যে মশাই কোনো একটা জায়গা থেকে বাড়িতে ফিরছিলেন। জলে তো সব দিক ডুবে গেছে, তা উনি বাড়ির যে উঠোনটা, সেই উঠোনটা জল মারিয়ে সবেমাত্র বারান্দায় পাটা রেখেছেন। ঠিক সেই সময় যখন উনি বারান্দায় পাটা রেখেছেন, ঠিক সেই সময় হা 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 করে একটা আওয়াজ। তো অবাক হয়ে গেছেন উনি। বাড়ির লোকজনও কিন্তু সেই আওয়াজটা শুনেছে, বাড়ির লোকজনও বেরিয়ে এসছে, কিন্তু এইরকম একটা অকস্মাৎ অট্টহাসির আওয়াজ বাড়ির লোকও বুঝতে পারছে না যে কিভাবে এসছে, আর ওই বাড়ুজ্যে মশাইও কিন্তু বুঝতে পারছেন না। তা বাড়ুজ্যে মশাইয়ের যে ভাই ছিল, সে একটু সাহসী ছিল। সে বাড়ুজ্যে মশাইকে বলল, দাদা চলো একটু দেখি কোথা থেকে এই হঠাৎ করে এরকম আওয়াজটা এলো। একটা লণ্ঠন নিয়ে বাড়ুজ্যে মশাই আর ওর যে ভাই, দুজনে মিলে বেরোলো। উঠোনটা ক্রস করেছেন, ক্রস করে ডান দিকে গেছেন। যখন ডান দিকে গেছেন, লণ্ঠনের আলোটা নিভে গেছে। লণ্ঠনের আলোটা যে নিভে গেছে, ঠিক ঠিক যেই সময় লণ্ঠনের আলোটা নিভেছে, ঠিক সেই সময়, কি বাড়ুজ্যে, কোথা থেকে আসা হলো? আমাকে তো খুব তোমরা সবাই মিলে মেরেছিলে না, এবার মজাটা দেখো, কেমন সবকটার ঘাড় মোটকে চচ্চড়ি করি। দেখো কি অবস্থা হয় তোমাদের। তুমি তো দলপতি ওদের, না? তোমার বুদ্ধিতেই তো চলেছিল। মজা দেখাচ্ছি তোমার, দাঁড়াও। গলাটা খুব চেনা চেনা। বাড়ুজ্যে মশাই সঙ্গে সঙ্গে শিপ 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 করে চেঁচিয়ে উঠেছেন। ওনার ভাইও চেঁচিয়ে উঠেছেন, শিব 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 শিব, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। অবয়ব মিলিয়ে গেছে। তা এই বাড়ুজ্যে মশাইয়ের দুই কাকা তখন ঘর থেকে দৌড়ে এসছেন। এসে দেখছেন যে ওই ঝড় বৃষ্টির জলের মধ্যে এই দুই ভাই, মানে এই বাড়ুজ্যে মশাই আর ওনার যে ভাই যারা বেরিয়েছিল, তারা এই উঠোনের এক কোণে একদম সিটিয়ে রয়েছেন পুরো। তো ধরাধরি করে তাদেরকে ঘরে আনা হলো, এনে তাদেরকে সেবা শুশ্রূষা করা হলো। জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে। চক্রবর্তী মশাইয়ের পরে মতো এদেরও বেশ কয়েকদিন বেশ শরীর টরীর খারাপ হলো। আস্তে আস্তে শরীর ঠিক হলো, কিন্তু বাড়ুজ্যে মশাই কথাতে অসঙ্গতি গেল, ভুল বকতেন, আর সব সময় উনি যেন কাউকে সামনে দেখতে পেতেন। শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছিল। বাড়ির লোকজন বলল, এটা তো ঠিক নয়, এর একটা ব্যবস্থা করতে হবে। তা সামনেই যে নদী ছিল, সেই নদীর ওপারে সুরেন্দ্রনাথ ভট্টাচার্য নামে এক তান্ত্রিক থাকতেন। উনি বললেন, বাড়িতে শিব সংস্থান করতে হবে। তা একদিন উনি এলেন, এসে বাড়িতে শিব সংস্থান করলেন। করার পর উনি কি করলেন, দুটো বেলপাতা ওই বাড়ুজ্যে মশাইকে দিয়ে গেলেন। বললেন, যখনই তুমি কোথাও যাবে, কোথাও থাকবে, এই বেলপাতা দুটো সঙ্গে রাখবে। এরপর বাড়ুজ্যে মশাই আস্তে আস্তে নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।
জানি না কেমন লাগছে আপনাদের। 3 সপ্তাহ একটু ন্যারেটিভ, একটু ইনফরমেটিভ লাইভ করার পর আবার এই উইকে আমি একটু ভূতের ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আচ্ছা, আমরা হিন্দুরা মারা গেলে, যখন মারা যায় হিন্দুরা, তখন তাদের পিণ্ডদান করতে কোথায় যায়? গয়াতে, তাই তো? তো এখন আমি যে ঘটনা বলবো তার সঙ্গে এই গয়ার যোগাযোগ রয়েছে। এই ঘটনাগুলো আমি আমার এক আত্মীয়র কাছ থেকে আমি শুনেছি ঘটনাগুলো। ওনারা ভারত সেবাশ্রম সংঘের সদস্য, মানে ওখানে দীক্ষিত। তো উনি যখন গেছিলেন, মানে ওনাকে ওই ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এই গল্পগুলো বলেছিলেন। তো শহর থেকে, মানে কলকাতা শহর থেকে একটু বাইরে একটা বাড়ি, দুই ভাই সেই বাড়িটা কিনতে চাইল। মানে তারা ওই বাড়িতে থাকতো, একটু পুরনো বাড়ি, একটু জরাজীর্ণ পুরনো বাড়ি। তারা ওই বাড়িতে থাকতো। তারপর ওনারা অর্থ জোগাড় করে ওনারা ওই বাড়িটা কিনতে চাইলেন। তা যেমন ভাবা সেরকম কাজ। ওনাদের সঙ্গে যে ওনাদের বাড়ির যে বাকি যার মেম্বার, ফ্যামিলি মেম্বার, তাদেরকে তখন ওরা ডাকেনি যে বাড়িটা আমরা আগে ঠিকঠাক করে নিয়ে তারপর ডাকবো। তা যখন বাড়িটা এরা কিনলো, কেনার পর প্রথম রাত যখন এরা বাড়িতে থাকতো, মানে ছিল, সেদিনকে দেখলো যে বাড়ির মধ্যে যেন কার একটা উপস্থিতি ওরা টের পাচ্ছে। বাড়ির মধ্যে কোনো একজনের উপস্থিতি ওরা টের পাচ্ছে। হঠাৎ করে কেউ সরে যাচ্ছে, যেন মনে হচ্ছে ঘরের মধ্যে একটা মানে ভারী নিঃশ্বাসের আওয়াজ। প্রথম রাত কাটল। সকালবেলায় আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো, কেউ সেইভাবে কোনো উত্তর দিতে পারল না। দ্বিতীয় রাত যখন হলো, মানে সেদিন রাত্রে ঠিক একই ব্যাপার। বাড়ির মধ্যে, মানে ঘরের মধ্যে যেন কেউ ঘুরছে। এই দিন কিন্তু একটু অন্যরকম ব্যাপার ছিল। কীরকম ছিল যে ঘরের মধ্যে যে ঘুরছিল, মানে এরা বুঝতে পারছিল সে যেন একটা রাগ রয়েছে তার মধ্যে, একটা ক্রোধ রয়েছে। সেরকম অবস্থায় একটা, মানে কারোর মধ্যে যদি কোনো রাগ হয়, ক্রোধ হয়, সে যেরকমভাবে আস্ফালন করবে, ঠিক সেই রকম একটা নিঃশ্বাসের শব্দ যেন গোটা ঘরের মধ্যে ঘুরছিল। তো এদের তখন ঘুম হয়নি সারা রাত। পরের দিন সকালে উঠে এরা চিন্তা করলো যে কি করব, বাড়ি তো ঝোঁকের বশে কিনে নিয়েছি, তা এই অবস্থায় তো বাড়িতে কেউ থাকতে পারবে না, তাহলে কি বাড়িটা বিক্রি করব? তা দুই ভাইয়ের কথাবার্তা হতে হতে এরা ঠিক করলো যে ঠিক আছে, চলো আজকের রাতটা দেখি, আজকের রাতেও যদি এরকম কিছু হয়, কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা আর বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে দেবো। তা সেদিন রাত হলো। সেদিন রাত্রে এরা রেডি রয়েছে, জেগে রয়েছে, মানে শুয়ে রয়েছে, কিন্তু এমনভাবে শুয়ে রয়েছে যেন ঘুমোবার ভান করছে, কিন্তু আসলে এরা জেগে রয়েছে। এরা সেদিন রাত্রে দেখল যে এদের যে খাটের মধ্যে দুজনে শুয়েছিল, সেই খাটটা কেউ নাড়িয়ে দিচ্ছে, ঘরের মধ্যে জিনিসপত্র ফেলে দিচ্ছে, এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। তখন এই দুই ভাইয়ের মধ্যে যে ছোট ভাই, সে উঠে বসেছে। উঠে বসে সে জিজ্ঞাসা করছে, তুমি যেই হও না কেন, তুমি আমাদের সামনে এসো এবং এসে
আমাদেরকে বলো যে তুমি কেন এরকম করছো। তারপর সবাই সব চুপচাপ, কোনো কিছু নেই, শান্ত একদম। হঠাৎ করে এই দুই ভাইয়ের সামনে একটা মেয়ের অবয়ব আস্তে আস্তে তৈরি হলো, এক নারীর অবয়ব আস্তে আস্তে তৈরি হলো। এই নারীর চোখে কোনো মণি নেই, মাথায় ঘোমটাটা দেওয়া, কিন্তু ঘোমটাটা মুখ পর্যন্ত পড়েনি, মাথার মধ্যেই রয়েছে। তো এইরকম একটা ভয়ঙ্কর নারী মূর্তি তাদের সামনে উপস্থিত হলো। সে বলল যে আমি বহুদিন আগে এখানে থাকতাম, এইখানে আমার বাবুরা আমার মুজরা দেখতে আসতো। তারই মধ্যে এক বাবুর সঙ্গে আমার প্রেম হয়। সেই ভালোবাসা বাবু আমাকে বলেছিল যে আমাকে বিয়ে করবে। এরপর আমি অন্তঃসত্ত্বা হই। অন্তঃসত্ত্বা হওয়ার পর যখন বাবুকে সেই কথা বলি, সে বাবু কিন্তু আমাকে মেরে ফেলে এই বাড়িরই নিচে পুঁতে রাখে। আমার অতৃপ্ত আত্মা এই বাড়ির চারপাশে সেই জন্য ঘুরে বেড়াচ্ছে। তা এই রকমটা শোনার পর এই দুই ভাই চিন্তা করলো যে না, এর আত্মা যতদিন এই বাড়ির চারপাশে ঘুরবে ততদিন কিন্তু এই বাড়িতে কোনো শান্তি আসবে না, কিংবা এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এরা তখন গয়াতে গেল। গয়াতে গিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগ করলো। যোগাযোগ করার পর ওখানে পিণ্ডদান করা হলো। পিণ্ডদান করে এরা আবার যখন ফিরে এসে তখন এরা ওখান থেকে কলকাতায় ফিরে আসার পর এরা যখন নিজেদের ওই কেনা বাড়িটায় গিয়ে সেখান থেকে তারা নাকি চিঠি পাঠিয়েছিল যে সেই উপদ্রব আর নেই, বাড়ি এখন বাস করার যোগ্য, এবং তারা তাদের ফ্যামিলি নিয়ে ওই বাড়িতে বাস করছে। এটা একটা ঘটনা গেল। এটা আমরা হিন্দুরা গয়াতে পিণ্ডদান করি, কিন্তু আপনাদের এটা জানা আছে কিনা জানি না, মুসলিমরা কিংবা খ্রিস্টানরাও কিন্তু অনেক সময় গয়াতে পিণ্ডদান করে আত্মার শান্তির জন্য। এরকমই একটা মুসলিম ভদ্রমহিলার গল্প বলছি। সেই ভদ্রমহিলা একদিন এই গ্রামের থেকে গ্রামের বাড়ি থেকে সেই ভদ্রমহিলা কলকাতায় এসেছিল তার স্বামীর হাত ধরে, কারণ তার স্বামী কলকাতায় চাকরি পেয়েছিল। সেই চাকরির সুবাদে সেই স্বামী কলকাতায় থাকতেন এবং ভদ্রমহিলা ওনার সঙ্গে এসে এই একটা বাড়িতে এসে উঠলেন, সেই বাড়িতে বসবাস করতেন। তা স্বামী তো চলে যেতেন কাজে। দুপুরবেলা হলেই ভদ্রমহিলা দেখতেন যে বাড়ির দেওয়ালে লম্বা লম্বা কিছু ছায়া। ঘর থেকে নিচ থেকে যে সিঁড়িটা ওপরের দিকে উঠে গেছে, সেই সিঁড়ি দিয়ে কারো ওঠার শব্দ, কখনো বা নামার শব্দ, এরকম তিনি মাঝে মাঝেই এগুলো লক্ষ্য করতেন। একদিন ভদ্রমহিলা বসে রয়েছেন, চেয়ারের মধ্যে বসে রয়েছেন, হঠাৎ করে তার পা দুটো কেউ যেন টেনে তাকে মাটিতে ফেলে দিল, মাটিতে সে শুয়ে পড়ল ভদ্রমহিলা। তখন উনি স্বামীকে, ওনার হাজব্যান্ড যখন এলেন অফিস থেকে, ওনার হাজব্যান্ডকে বললেন ঘটনা, যে প্রায়শই আমি এইরকম জিনিস দেখি, তোমাকে বলিনি তো, এগুলোর ব্যাপারে তুমি একটু কিছু চিন্তা করো।
কারণ আমাকে তো একা থাকতে হয়। তো ওনার হাজব্যান্ড বলে, দূর ছাড়ো তো, তুমি কী সব বলছো, এখানে এসব কিছু নেই, তুমি এগুলো তোমার মনের ভুল, এসব হতেই পারে না। তা হাজব্যান্ডের কাছ থেকে এরকম একটা কথা শোনার পর উনি আর ওনার হাজব্যান্ডকে এইসব জিনিসগুলো কিছু শেয়ার করতেন না, কিন্তু উনি প্রায়শই এইসব জিনিসগুলো দেখতেন। ঘটনাটা একদিন এমন পর্যায়ে গেছিল, ভদ্রমহিলা স্নান করে উঠে খাটের ওপর বসেছেন, চুলগুলো শুকোচ্ছেন। হঠাৎ করে ওনার চুলটাকে কেউ যেন হ্যাঁচকা টান মারল। হঠাৎ করে ওনার চুলটাকে কেউ যেন একটা হ্যাঁচকা টান মারল, টান মেরে সোজা ওপরের দিকে তুলতে লাগলো। মানে ধরুন কেউ আপনার চুল ধরে কেউ টানছে, টেনে আস্তে আস্তে ওপরের দিকে তুলছে, আপনার গোটা শরীরটা উঠে যাচ্ছে। ভদ্রমহিলা চিৎকার শুরু করলেন। ওনার শরীরটা আস্তে আস্তে শূন্যে উঠতে থাকলো এবং ওপরে যে পাখা দেখছেন, যেরকম আমার মাথার উপরে পাখাটা রয়েছে, থেমে রয়েছে, ওনার মাথার উপরে পাখাটা ঘুরছিল এবং ওনার শরীরটা আস্তে আস্তে সেই ওপরের দিকে উঠছিল। ভদ্রমহিলা চিৎকার করে বললেন যে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে ছেড়ে দাও তোমরা। কান্নাকাটি করতে করতে উনি সারাটা দিন বাইরে ছিলেন, ঘরে ঢোকার সাহস পাননি। ওনার স্বামী যখন এলেন তখন সমস্ত ঘটনাটা স্বামীকে বললেন। স্বামী তখন কি করবেন বুঝতে পারছিলেন না। এই রকম সময় ওনাদেরকে কেউ বলেছিল যে গয়াতে গিয়ে এরকম পিণ্ড দিতে। এখন মুসলিম তো ওনাদের মানে কালচার যেটা, মানে ওনাদের যে ধর্মীয় কালচার যেটা, সেটা হিন্দুদের থেকে আলাদা হয়। তো যাই হোক, রাজি হয়েছিলেন, গিয়ে গয়ায় পিণ্ড দিলেন। দেওয়ার পর আবার যখন বাড়ি ফিরে আসেন তখন কিন্তু আর এই উপদ্রবগুলো হয়নি। এইরকমই আরেকটা পিণ্ডদানের ঘটনা আপনাদের বলছি। ঘটনাটা ঘটেছিল সুইজারল্যান্ডে। অদ্ভুত অদ্ভুত ঘটনা। কীরকম হয়েছিল, এক ভদ্রলোক তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে বেশ ভালোই ছিলেন, কিন্তু একদিন ওনার ওয়াইফের মৃত্যু হয়। সাধারণভাবেই মৃত্যু হয়, অকস্মাৎ ওনার ওয়াইফের মৃত্যু হয়। তা মেয়ে ছোট, ভদ্রলোক কি করবেন, আর ওই দেশে এই কালচারটা তো আছেই। তো উনি কি করলেন, আরেকটি বিবাহ করলেন। বিবাহ করার পর উনি যখন ওনার সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে থাকছেন, তখন বাড়িতে অদ্ভুত ধরনের উপদ্রব শুরু হলো। কীরকম উপদ্রব? একদিন ওই ভদ্রলোকের যে ওয়াইফ, নতুন যে ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ যিনি, উনি খেতে বসেছেন, ওনার যে ডিশটা, খাবারের ডিশটা কেউ ছুঁড়ে ফেলে দিল। আবার উনি ঘরের মধ্যে হাঁটছেন, ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, ঘরের মধ্যে হাঁটতে গিয়ে মনে হলো যেন কেউ ওনাকে ল্যাং মেরে ফেলে দিল মাটিতে। একদিন ভদ্রলোক খেতে বসেছেন, ওনার খাবারের যে ডিশটা পাশে নিয়ে বসেছেন। এইবার ওনার ওয়াইফকে উনি বলেছেন যে, সুইটহার্ট তুমি আমাকে খাবারটা এগিয়ে দাও। এই যেই কথাটা বলেছে যে সুইটহার্ট তুমি আমাকে খাবারটা এগিয়ে দাও, ভদ্রলোকের গালে এক চড়। কে মারলো কিছু বুঝতে পারছে না। তা ভদ্রলোক
এইসব ধরনের ঘটনা ওনার এক ভারতীয় বন্ধুর সঙ্গে শেয়ার করেছিলেন। তো সেই বন্ধু বলেছিলেন তখন ওনাকে যে, দেখো আমাদের ধর্মে তো এরকম একটা ব্যাপার আছে যে গয়াতে গিয়ে পিণ্ড দিতে হয়, তো তুমি দেখো না যদি গয়াতে গিয়ে তুমি পিণ্ড দিয়ে কিছু হয় তো। আচ্ছা, এইবার এই ভদ্রলোক তখন কিন্তু কানে কথাটা নেননি। একদিন ওই ওই মুসলিম ভদ্রমহিলার মতন এখানেও একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ভদ্রমহিলা রান্না করছিলেন, গ্যাসে কড়া চাপিয়ে তেল দিয়ে রান্না করছিলেন। চিকেনের পিসগুলো উনি তেলে ভাজবেন বলে ফেলেছেন। হঠাৎ করে কিছুর মধ্যে কিছু নেই, ওই কড়ার থেকে বেশ খানিকটা তেল ছলকে এসে ওনার গায়ে লাগে। গরম তেল, ভাবুন, গরম তেল, অতটা তেল এসে ওনার গায়ে লাগে। ভাগ্যিস এপ্রনটা পরা ছিল বলে ওনার কিছু হয়নি, কিন্তু গায়ের মধ্যে বেশ কিছু জায়গায় ছিটে ফোঁটা লেগে ফোসকা পড়ে গেছিল। উনি অত্যন্ত ভয় পেয়ে গেছিলেন ভদ্রমহিলা। এরকমই আরেকটা ঘটনা ঘটেছিল ওনার সঙ্গে। উনি একদিন শপিং করবার জন্য বেরিয়েছেন রাস্তায়, হঠাৎ কেউ যেন ওনাকে ধাক্কা মেরে ফেলে দিল রাস্তার মধ্যে। উনি মুখ থুবড়ে পড়লেন এবং ওনার আঁচড় লেগে, মানে রাস্তায় পড়ে গিয়ে যে আঁচড় লাগে সেরকম লেগে ওনার হাত পা কেটে গেল। তো শপিং করার জায়গায় ওনাকে তখন ডাক্তারখানায় ছুটতে হলো। তো নিজের হাজব্যান্ডের সঙ্গে এইসব কথাগুলো উনি শেয়ার করেন, বলেন। তখন ওনার হাজব্যান্ড চিন্তা করেন যে ঠিক আছে, সবই যখন দেখছি তাহলে চলো আমার বন্ধুর কথাই শোনা যাক। অনিচ্ছা সত্ত্বেও ওনারা গয়ায় এলেন। এসে যোগাযোগ করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্গে। তো তখন ওনারা জানতে পারেন যে ওই ভদ্রলোকের যে প্রথম স্ত্রী, ওনারই আত্মা এই কাজগুলো করছে। তো এরপর ওনারা ওখানে পিণ্ড দেন। পিণ্ড দেওয়ার পর সুইজারল্যান্ডে ফিরে গিয়ে ওনারাও চিঠি লিখে জানিয়েছিলেন যে এখন আর কোনো রকম কোনো উপদ্রব নেই, সবাই ভালো আছে। গয়া শহরে উত্তর পূর্ব দিকে প্রেতজনী পাহাড় আর পূর্ব দক্ষিণ দিকে রামসীতা পাহাড়। এই রামসীতা পাহাড়েই শোনা যায় যে ভগবান শ্রী রামচন্দ্র ওনার পিতা দশরথকে পিণ্ডদান করেছিলেন ওখানে। এই গয়া শহরটা খুব আলোড়ন সৃষ্টি হয় একটা সময়। একটা ঘটনা ঘটেছিল এখানে। আমাদের এই নদিয়া জেলায় এক ভদ্রমহিলা, সরোজিনী নামে এক ভদ্রমহিলা, উনি ওনার দেওর, ওনার নাম হচ্ছে জগবন্ধু। তো এই সরোজিনী দেবী আর জগবন্ধু, এনারা, মানে সরোজিনী দেবী খুব ঘুরতে ভালোবাসতেন, এদিক ওদিক ঘুরতেন। তো এই ঘুরতে ঘুরতে এনারা গয়ায় আসেন। গয়ায় এসে বেশ কিছুদিন ছিলেন ওনারা। তো সরোজিনী দেবী তখন ওনার যে মৃত হাজব্যান্ড, তার জন্য, উনি নিঃসন্তান ছিলেন অ্যাকচুয়ালি সরোজিনী দেবী, তো ওনার যে মৃত হাজব্যান্ড তার জন্য গয়ায় পিণ্ডদান করেন এবং এখানে ওনারা বেশ কিছুদিন স্টে করছিলেন। তো এইরকম থাকাকালীন অবস্থায় একদিন কি হয়েছে, উনি জগবন্ধুকে বলেন যে বাজার করে আনতে। তো বাজার করে আনতে বলার সময় উনি ওনার যে বটুয়া ব্যাগ, সেই ব্যাগ থেকে টাকা বের করে উনি জগবন্ধুর হাতে দিয়েছিলেন। তো এইরকম অবস্থায় ওই বাড়িতে যারা থাকতেন, মানে বাড়িওয়ালা যারা থাকতেন, তাদের মধ্যেই কেউ একজন, ওনাদেরই কোনো একজন ফ্যামিলি মেম্বার এটা দেখেন। জগবন্ধু চলে যাওয়ার পর
এই বাড়িওয়ালার ফ্যামিলি মেম্বারদের প্রায় সকলে মিলে এই সরোজিনী দেবীর ওপর চড়াও হন। প্রথমে বাড়িতে থাকার জন্য এনার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা চান। সরোজিনী দেবী কিছুতেই দিতে রাজি হননি। তখন এরা সরোজিনী দেবীকে হত্যা করেন, বুকের মধ্যে ছুরি বসিয়ে হত্যা করেন। জগবন্ধু যখন অফিস থেকে ফেরে জগবন্ধু যখন মার্কেট থেকে ফেরে, বাজার থেকে ফেরে, তখন দেখে যে এর বৌদি মাটিতে লুটিয়ে পড়ে আছে আর বুকের মধ্যে ছুরিটা লেগে রয়েছে আর রক্তে ভেসে যাচ্ছে মেঝে। জগবন্ধু আর কাল বিলম্ব না করে ওখান থেকে পালিয়ে যায়, ফিরে আসে নদিয়া জেলায়। এইখানে এসে জগবন্ধু গ্রামবাসীদের বলে যে সরোজিনী দেবীর হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল, সেই শরীর খারাপের ফলে এনার মৃত্যু হয়। তো গ্রামবাসীও তখন বিশ্বাস করে যান ব্যাপারটা, আর বাকি যারা মেম্বার ছিল ওই বাড়ির তারাও কিন্তু এই ব্যাপারটা বিশ্বাস করে নেয়। কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ কিন্তু ওই গয়া থেকে খুঁজতে খুঁজতে ওই গ্রামে আসে, নদিয়া জেলায় ওই গ্রামে আসে এবং এই জগবন্ধুকে সরোজিনী দেবীর হত্যার জন্য গ্রেপ্তার করেন। সোজা গয়াতে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো ক্লু না পাওয়ায় বিচারক জগবন্ধুবাবুকে ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে এইখানে এই অঞ্চলে মানে এই বাড়িরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তাদের এগেনস্টেও কোনো প্রমাণ না পাওয়ার ফলে কিন্তু তাদেরকেও ছেড়ে দেয়। শোনা যায় এরপর থেকে ওই বাড়িটা কিন্তু ভয়ঙ্কর একটা বাড়িতে পরিণত হয়েছিল, কারণ সরোজিনী দেবীর আত্মার শান্তি হচ্ছিল না এবং উনি গোটা বাড়িটাতে দাপিয়ে বেড়াচ্ছিলেন। গোটা বাড়িটা মানে গয়ার যে বাড়িটায় উনি উঠেছিলেন, দাপিয়ে বেড়াচ্ছিলেন। এরপর এই বাড়িটা আস্তে আস্তে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত হয়। এর আশেপাশে কিন্তু আর কেউ যেত না। হয়তো সরোজিনী দেবীর আত্মা গোটা বাড়িটাতেই ঘুরে বেড়াতো এবং তার যে একটা ক্রোধ, সেই ক্রোধটা এই বাড়িতে যারা ঢুকতো তাদের উপর গিয়ে বর্ষিত হতো। তা পরবর্তীকালে সরোজিনী দেবীর নামে পিণ্ড দেওয়া হয় এবং পিণ্ড দিয়ে শোনা যায় যে ওনার আত্মার শান্তি কামনা করা হয়। কিন্তু বাড়িটার কি দশা হয়েছিল সেটা জানা নেই। বাড়িটা থেকে মানে সরোজিনী দেবীর আত্মা মুক্তি পেয়েছিল কিনা সেটা জানা নেই। তো সত্যি মানুষ নিজের স্বার্থের জন্য কত কি করে, কত কিভাবে একজন মানুষ নিজের আক্রোশ আরেকজনের উপর মিটিয়ে নেয়। জীবনের কোনো দাম নেই। এরকমই একটা ভীষণ স্যাড ঘটনা দিয়ে আজকের লাইভ আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের পরিবারের সকলেই যেন খুব ভালো থাকে। নমস্কার, শুভরাত্রি।